বাঙালির পায়ের তলায় সর্ষে, এই কথাটা একেবারে সত্যি। তাও সে যদি প্রকৃতিপ্রেমিক আর ভ্রমণ পিপাসী হয় তাহলে তো কথাই নেই। শীতের ছুটি বলতে ক্রিসমাসের ছুটি বেশ বড়, তাই এই ছুটিটাকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গের একটা ট্যুর প্ল্যান করেই ফেললাম। এই ট্যুরে আমরা রেখেছি বেশ কিছু অচেনা ও অল্প চেনা ট্যুরিস্ট ডেস্টিনেশন। সব মিলিয়ে প্রায় 14টি ট্যুরিস্ট স্পট আমরা পরপর বিভিন্ন পর্বের মাধ্যমে সম্পূর্ণ ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করব। আজ শুরু হলো উত্তরবঙ্গের পথে পথের প্রথম পর্ব। আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়লো রাত 9:40। আমরা টিকিট কেটেছি কলকাতা গৌহাটি স্পেশাল ট্রেনে। তবে হাওড়া ও শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার আরও অনেক ট্রেন রয়েছে, আপনারা আপনাদের সুবিধা মতন ট্রেন চয়েস করতে পারেন। আমাদের ট্রেন 9:40 কলকাতা স্টেশন থেকে রওনা হয়ে নেক্সট ডে অর্থাৎ পরদিন সকালে 8:45 এনজেপি পৌঁছানোর কথা, কিন্তু ট্রেন এনজেপি ঢুকলো সকাল 10:15। ট্রেন অল্প লেটে পৌঁছলেও আমরা 6 জন বেশ মজা করতে করতে সময়টা কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাদের এবারে ভ্রমণ সাথী ভাইপো আর তার স্ত্রী ও ছেলে। কথা বলতে বলতে আমরা এনজেপি পৌঁছে ট্রেন থেকে নেমে ফুটব্রিজ ধরলাম। ভাগ্য আমাদের প্রসন্ন, উত্তরবঙ্গের আকাশ একেবারে ঝকঝকে। কাঞ্চনজঙ্ঘা স্টেশন থেকেই আমাদের দর্শন দিল। ব্যাস, আর কি, মনটা এবার আনন্দে লাফিয়ে উঠল। আমাদের আগামী 4 দিনের সফরসঙ্গী আমাদের ড্রাইভার নাসিব ভাইকে আগে থেকে গাড়ি নিয়ে স্টেশনে অপেক্ষা করতে বলা হয়েছিল। আমরাও গাড়িতে লাগেজ তুলে দিয়ে ব্রেকফাস্ট করতে চলে এলাম। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে রওনা হলাম আমাদের আজকের প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। গাড়ি ছুটিয়ে এনজেপি শহর ছাড়িয়ে আমরা শুকনা ফরেস্টের ভিতর দিয়ে এগিয়ে চললাম। দুপাশে চায়ের বাগান আর ফরেস্ট, এর মধ্যে দিয়ে পিচ কালো রাস্তা সোজা এগিয়ে চলেছে আর হিমেল বাতাস গায়ে এসে লাগছে। এই অনুভূতিটা জাস্ট বর্ণনা করা সম্ভব নয়। ফরেস্ট ও মিলিটারি ব্যারাক পার করে গাড়ি এগিয়ে চলল বাদিকের রাস্তা ধরে। নাসিম ভাই বলল সোজা রাস্তা চলে গেছে কার্শিয়াংয়ের পথে, আর আজ আমরা চলেছি মিরিকের পথে। সামনেই দুধিয়া ব্রিজ, পাহাড়ের উপর থেকে মহানন্দা নদীর একটা শাখা নেমে এসেছে। খুব সুন্দর জায়গাটা। দুধিয়া পার হয়ে পাহাড়ের পথে এঁকে বেঁকে আমরা যতই এগিয়ে চলেছি ততই চা বাগান ঘন হচ্ছে। যতদূর চোখ যাচ্ছে সমস্ত পাহাড় চা বাগানে ঢেকে আছে। এবার আমরা রাস্তার পাশে একটা ভিউ পয়েন্টে এসে গাড়ি দাঁড় করালাম। এই জায়গাটা এতটাই সুন্দর যে গাড়ি থেকে নেমে ছবি তুলতেই হলো। এই জায়গাটার নাম টিংলিং ভিউ পয়েন্ট। এখানে অল্প সময় কাটিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। এবার প্রকৃতির রূপ দেখতে দেখতে সোজা পৌঁছে গেলাম মিরিক লেক। এখানে পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে আমরা সবাই লেকের দিকে এগিয়ে চললাম, আর আমি চললাম টিকিট কাটার জন্য। পার্কের গেটের সামনে এসে দেখলাম অনেক পায়রা, এবং আমাদের ছেলেপেলেরা ওই পায়রাগুলোকে সুন্দর ছোলা খাওয়াতে শুরু করলো। আমাদের বাচ্চারা বেশ আনন্দ পাচ্ছিল যখন পায়রাগুলো ওদের ছোট ছোট হাত থেকে নির্ভয়ে ছোলা তুলে খেতে শুরু করলো।
এবার আমরা গেটে টিকিট দেখিয়ে পার্কে প্রবেশ করলাম। পার্কের ভিতরটা বেশ ভালোভাবে মেনটেন করা হয়েছে। সামনে লেকে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। সবথেকে ভালো লাগছিল লেকের ঠিক উল্টো দিকে ঘন পাইন বনের সারি দেখে। আমরা লেকের ব্রিজের দিকে এগোতে শুরু করলাম। ব্রিজের ঠিক মাঝখানে দাঁড়িয়ে যখন পুরো লেকটাকে দেখতে পাচ্ছিলাম, দারুণ লাগছিল। আমি তো ব্রিজ পার হয়ে সোজা পাইনের বনের দিকে হাঁটা শুরু করলাম। বেশ কিছু ভালো ছবিও পেলাম। ঘোরাঘুরি আর ফটো তোলার মাঝে ঘড়ি দেখতেই ভুলে গেছি একদম। যখন বেশ খিদে পাচ্ছে, দেখি ঘড়ির কাঁটায় তখন বেলা 2টো। আমরা মিরিকে খানিকটা মোমো, ম্যাগি ইত্যাদি খেয়ে কিছুটা খিদেটা মিটিয়ে নিলাম। এবার আমাদের মিরিককে বিদায় জানিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পার্কিং থেকে গাড়ি বের করে নাসি রেডি হলো আমাদের নিয়ে বেরিয়ে পড়তে। আমরা আবার পাহাড়ি রাস্তায় চলতে শুরু করলাম। চারিদিকে শুধু পাহাড়ের ঢাল আর ঢাল, চা বাগানের সারি, বিভিন্ন নামি দামি চা বাগানের সাইনবোর্ডও দেখতে পেলাম। এবার আমরা ঠিক করলাম আমাদের পরবর্তী গন্তব্য আমরা দেখব এমনই একটা অত্যন্ত সুন্দর অল্প চেনা চা বাগান। ইয়েস, গোপালধারা টি স্টেট। আমাদের গাড়িও আর কোথাও না দাঁড়িয়ে সোজা গোপালধারা টি স্টেটের দিকে এগিয়ে চলল। দূরে রাস্তার বাঁকে দেখা যাচ্ছে গোপালধারা ভিউ পয়েন্টের সাইনবোর্ড। গাড়ি দাঁড়ানো রাস্তার পাশে, আর আমরাও সময় নষ্ট না করে গাড়ি থেকে নেমে রাস্তার ঢাল বেয়ে এগিয়ে গেলাম গোপালধারা টি স্টেটের এন্ট্রি গেটের সামনে। চোখের সামনে গোল গোল মাথাওয়ালা শিপের পাহাড়, আপাতমস্তক ঘন চা বাগানে মোড়া, আর তারই মাঝে সারিবদ্ধভাবে পাইন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন কেউ রং তুলি দিয়ে সাদা পাতায় ছবি এঁকেছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে পাহাড়ের ঢাল বেয়ে উপরের দিকে উঠতে শুরু করলাম আমরা। ছবিও তুললাম প্রাণ ভরে, আর যা দেখলাম তা আপনাদের দেখানোর পুরোটা চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। দূরের পাহাড়গুলো সব চা বাগানে ঢাকা, উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে বেশ অনেকটা সময় কাটালাম আমরা। বাগান থেকে বেরোবার সময় দেখলাম বাগানের চা আর বেশ কিছু পাহাড়ি অর্কিড বিক্রি হচ্ছে। কিনতে ইচ্ছে করছিল, কিন্তু আনার অসুবিধার কথা ভেবে আর কিনলাম না। রাস্তায় উঠে এসে দেখলাম ঠিক উল্টো দিকে কয়েকটা ভালো হোটেল ও হোমস্টে রয়েছে। আপনারা চাইলে এখানে রাত্রিবাসও করতে পারেন। কিন্তু আমাদের গন্তব্য আরও আগে ছিল। এই মুহূর্তে ইচ্ছে করছে না আপনাদের সঙ্গে কথা বলতে, শুধু প্রকৃতিকে দেখতে ইচ্ছা করছে। তাই ওভার টু সুপর্ণা, ওই এবার বর্ণনা করুক বাকি পথটা। তাই আমরা আবার গাড়িতে উঠে রওনা হলাম গোপালধারাকে টাটা করে। ডিসেম্বরের শীতে নর্থ বেঙ্গলের পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ঠান্ডার অনুভূতির কথা বলতেই ভুলে গেছি। আসলে চোখের সামনে যা দেখছি তাতে এতটাই আনন্দিত আর অভিভূত যে বেশ ঠান্ডা লাগা সত্ত্বেও আমরা সবাই তাকে উপেক্ষা করে হই হই করে ঘুরছি। গায়ে অবশ্য একটা করে হাইনেকের ফুল স্লিভ সোয়েটার রয়েছে, মাথায় টুপি রয়েছে।
তাই ঠান্ডায় আমাদের আরামই লাগছে। কথা বলতে বলতে আমরা এগিয়ে চলেছি আবার পাহাড়ের বাঁকে বাঁকে। এখন ঘড়িতে প্রায় 4টে বাজে, একটু পরেই সানসেট হবে। এবার গাড়ি খুব তাড়াতাড়ি ছুটতে শুরু করলো, কারণ আমরা সানসেটের কিছুটা আগেই চাই আমাদের পরবর্তী গন্তব্যে পৌঁছে যেতে। এই রাস্তা চলে যাচ্ছে পশুপতি ফটক, নেপালের দিকে। আমরা এবার যাব ভারত নেপাল সীমান্তে অবস্থিত সীমানা ভিউ পয়েন্ট। নামটা শুনেই বুঝতে পারছেন, হ্যাঁ, এটা ইন্ডিয়া নেপাল বর্ডার। যেখানে আমরা নামলাম সেটা পশ্চিমবঙ্গের রাস্তা, অর্থাৎ ভারতবর্ষ। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি, চোখের সামনে পাহাড়ের সারি দেখছি আর আপনাদের সঙ্গে কথা বলছি, সেটা নেপাল। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। সকালের এনজিপির পর আবার এই প্রথম কাঞ্চনজঙ্ঘার সঙ্গে দেখা হল। সানসেটের সময় কাঞ্চনজঙ্ঘার এই রূপ আর এত কাছ থেকে তাকে দেখে প্রায় ঘাবড়েই গেছি। চোখের সামনে দেখা প্রতিটা মুহূর্তের ছবি চেষ্টা করেছি তুলে রাখতে, ক্যামেরাবন্দি করতে, কিন্তু তা কি সম্ভব? এই সূর্যাস্তের যে অনুভূতি, যে দৃশ্যপট, যে অভিজ্ঞতা চোখের সামনে হচ্ছে, তা অবর্ণনীয়। আমরা সবাই নির্বাক, নিশ্চুপ। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে অনুভব করলাম ঠান্ডাটা অনেকটাই বেড়ে গেছে। সোয়েটারের উপর জ্যাকেট এবার পরতেই হবে। আসলে আমরা পাহাড়ের অনেকটা উচ্চতায় এসে গেছি। এবার আমরা ক্রমে ক্রমে সুখিয়াপোখরি বাজার, মাঝিদুরা পেট্রোল পাম্প পার হয়ে এলাম। দেখতে পেলাম সান্দাকফু যাত্রার প্রথম ধাপ মানেভঞ্জনের রাস্তা বাঁদিকে বেঁকে গেছে। আমরা সোজা একটু এগোতেই চোখে পড়ল মিম টি স্টেটের রাস্তার সাইনবোর্ড। রাস্তার বাঁদিকে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, আর যারা ঘুম থেকে লেপচা জগৎ হয়ে মিম আসবেন তাদের জন্য সাইনবোর্ড রাস্তার ডান দিকে পড়বে। সাইনবোর্ডে লেখা 7 কিলোমিটার ভিতরে মিম টি স্টেট, যেতে মিনিট 20 মতন সময় লাগবে। ড্রাইভার নাসিব ভাই বললেন, স্যার, সামনের রাস্তা তেমন ভালো নয়, আস্তে আস্তে যেতে হবে। চারিদিকে জঙ্গল আর অন্ধকার হতে শুরু করেছে। আমরাও প্রায় গোধূলি আলোকে সাথে নিয়ে মিম টি স্টেটের রাস্তায় রওনা হলাম। এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা নেপালি অধ্যুষিত টি স্টেট, মিম বস্তি। আজ আমাদের বুকিং রয়েছে এই মিম টি স্টেটের লিটল ফরেস্ট হোমস্টেতে। কথা বলতে বলতে কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়ন্ত বিকেলে সূর্যাস্তের আলো দেখতে দেখতে 7 কিলোমিটার রাস্তা পার হয়ে এসেছি। পৌঁছে গেছি মিম টি স্টেটের লিটল ফরেস্ট হোমস্টের সামনে। রাস্তা সত্যিই খুব খারাপ আর চড়া। পাহাড়ের মাথায় পাইন গাছের জঙ্গলে ঘেরা আমাদের আজকের রাতের আস্তানায় আমরা পৌঁছে গেছি। গল্প করতে করতে বলাই হয়নি, হোমস্টের ম্যানেজার রাস্তায় বার তিনেক ফোন করেছিলেন আমাদের আসতে দেরি হচ্ছে দেখে। আসলে আমরা পথে সমস্ত স্পট দেখতে দেখতে এসেছি বলে অনেকটা দেরি হয়ে গেছে। গাড়ি থামতেই ম্যানেজার নিজে এগিয়ে এলেন আমাদের রিসিভ করতে। সঙ্গে সঙ্গে 2 সহকারী বন্ধুও এলেন।
সমস্ত লাগেজ নামিয়ে আমাদের হোমস্টের রুমে তারা রেখে এলেন। আমাদের জন্য বুকিং আছে এই হোমস্টের সব থেকে টপে অবস্থিত 6 বেডের ফ্যামিলি কটেজ। আজ আমরা সবাই মানে 6 জন একসাথে থাকব। রুম আপনাদের পরে দেখাচ্ছি। ম্যানেজার বললেন 5:30 বেজে গেছে, আগে লাঞ্চ করে নিন। আমরা খাবার গরম করে রেখেছি। সবাই শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, আমরা আজকে লাঞ্চ করব এখন 5:30টার সময়, অন্ধকার পাহাড়কে সাক্ষী রেখে। তবে একদম ধোঁয়া ওঠা গরম খাবার। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, তরকারি, মুরগির মাংস, পাঁপড়, স্যালাড। আর কি চাই? সারাদিনের ক্লান্তি আর খিদের মুহূর্তে হোমস্টের এই লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা তো অভিভূত। এখানে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। আমরা লাঞ্চ খাচ্ছি বেলা 6টার সময়, সন্ধ্যে 6টার সময়। শার্লক হোমস খাচ্ছে এখন। গরম গরম ভাত, গরম গরম ডাল, তরকারি। ওর ঘরটায় চলো এরকম খাওয়া দাওয়া, বাবাই। এই যে এরকম wow. শীতে গরম গরম ভাত। চলো ভাইয়া দিকে কিচেন। এখানে বলে রাখি, হোমস্টের ডাইনিং রুমটা খুব সুন্দর, ভীষণ ভালোভাবে সাজানো আর বড় বড় কাঁচের জানালা করা। দূরের পাহাড়ি গ্রামগুলোতে জোনাকি পোকার মতন আলো জ্বলছে, আর রাতের আকাশে তারাদের উপস্থিতি জাস্ট অসাধারণ। ম্যানেজার বললেন সকালে এই পাহাড়ের পেছনেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন। এখানে বসার ব্যবস্থা বড় বড় ডিভান আর টেবিলে। পাশেই রান্নাঘর, সেখানে ইভিনিং স্ন্যাক্স আর ডিনারের প্রস্তুতি চলছে। আমরা আমাদের ইভিনিং স্ন্যাক্স একটু দেরিতে অর্থাৎ 7:30 নাগাদ সার্ভ করতে বললাম রুমে। এবার বলি আমাদের রুমের কথা। রুমের মধ্যে 6 জনের জন্য ছিল 3টে ডাবল বেড, সাথে মোটা মোটা 2টো করে কম্বল, আর 2টো আলমারি, সোফা সেট, সেন্টার টেবিল, সব উডেন ফিনিশড। সব মিলিয়ে দারুণ ব্যবস্থা। বড় বড় ফ্লাক্সে গরম জল তারা দিয়ে গেলেন, আর 2টো সেপারেট টয়লেট ওয়েস্টার্ন স্টাইলের। সবাই তাড়াতাড়ি গিজার চালিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এই মুহূর্তে আমরা চায়ের চুমুক দেব। एक गरम चाय की प्याली हो, साथ में एक पकोड़े हो। আমরা কি এরকম দুধ থেকে চেষ্টা করব কি করব? যাচ্ছে না। চিয়ার্স। কাজু, তুমি গান শোনো, তোমাদের ভালো গানের গলা। শোনাবো, সব শোনাবো। আমরা এই মুহূর্তে নিমের লিটল ফরেস্ট হোমস্টেতে, নামটা না হলে ডেন্স ফরেস্ট দেওয়া উচিত। ওকে, হোমস্টেতে বসে অসাধারণ ভাবে চা পান করছি। আর আমাদের এখন ওই ড্রিঙ্কসের সঙ্গে আছি। এখানে আমরা, এখানে পিকু, আর এখানে হচ্ছে অর্পিতা, ছেলে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। আর পুরোটা ঘর কাঠের। আর আমরা 3 লেয়ারের নিচে রয়েছি, একটা লেপের 2টো কম্বলের লেয়ার, 2টো কম্বল, একটা লেপ, আর তারপরে গায়ে মানে যত পরিমাণে ঠান্ডা জিনিস, গরম জিনিস সব পড়া আছে, হাতে গ্লাভস। যাই হোক, আমরা এখন চায়ে চলে যাচ্ছি, সঙ্গে পকোড়া। ও অসাধারণ ব্যাপার। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। এই মুহূর্তে দেখুন আমরা কিভাবে বসে আছি সবাই। এর বাড়িতে চা, এই চা ঠান্ডা হয়ে যাবে, আমি চাটা হাতে নিয়ে নিচ্ছি। আর চাটা হাতে নিয়ে আপনাদের সঙ্গে গল্প করছি। এটা মিম টি গার্ডেনের চা, এই মুহূর্তে পান করছি। অসাধারণ, এত ভালো ওয়েদার, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখেছি আমি না, আমরা আপনাদেরকে দেখাবো, সব ছবি আপনাদেরকে দেখাবো এক এক করে। আর এই মুহূর্তে দেখুন একজন ছবি আঁকছে,
একজন চা খেতে খেতে মোবাইল দেখছে, একজন চা খাচ্ছে, ওখানে নানান মুডে প্রত্যেকে রয়েছে। হ্যাঁ, খুব ভালো কাটাচ্ছি আজকের দিনটা। কালকে আমরা চলে যাবো পেশা। শুরু হবে না আজকে। আড্ডা দিতে দিতে 9:30 বেজে গেল। ডিনার হাজির। মেনুতে রয়েছে রুটি আর ডিম কষা। শেল রুটি আর সঙ্গে ডিম্বো। এখানে একটা ডিম্বো রয়েছে, প্রত্যেককে দুটো করে ডিম্বো দেওয়া হয়েছে, ডিম দেওয়া হয়েছে। এখানে একটা খেয়ে হজম করার পর আরেকটা খাওয়া হবে। কন্টিনিউয়াস খাওয়া হয়ে যাচ্ছে। এইখানে তরুণ খাচ্ছে সুন্দর করে। তুমি ডিম কটা নিয়েছো? কেন নিয়েছো? একটা দুটো করে ডিম দেওয়া হয়েছে। হ্যাঁ, রাতে যদি ভুটভাট হয় বিছানায়, রে গ্যাস হলে মুশকিল। হ্যাঁ, যাই হোক, খুব সুন্দর আমরা কাটাচ্ছি। এখন খেয়ে দিয়ে চট করে শুয়ে পড়বো। হাতটা খুব টান ধরছে এখন, যা অবস্থা। একটু আগে বাইরে গেছিলাম, বাইরে সাংঘাতিক ঠান্ডা। আর ভোরবেলা উঠে যদি পারি আপনাদেরকে পুরো সানরাইজটা দেখাবো। প্রতিটা মুহূর্ত খুব এনজয় করছি। খুব সুন্দর জায়গা এবং ঘরটা খুব সুন্দর। এখানে একটা উইন্ডো রয়েছে। সব কাঠের বাড়িতে বোধহয় এরকম থাকে না। চারিদিকে, হোটেলের চারিদিকে ইলেকট্রিক ফেন্সিং করা আছে, ব্যাটারি ফেন্সিং করা আছে। অতএব কোনো জন্তু জানোয়ার আসার ভয় নেই। প্রবাল, পিকু আর আমি আমাদের অতি উৎসাহী মন নিয়ে এই ঠান্ডাকে উপেক্ষা করে বাইরের ব্যালকনিতে বেরিয়ে এলাম। রাতের মোহময়ী আকাশের পরিবেশকে উপভোগ করব বলে। কিছু ছবিও উঠল, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঘরে এসে 10:30টার মধ্যে শুয়ে পড়লাম। কাল সকালে সানরাইজ দেখতে হবে। 4:30টার সময় ঘড়িতে অ্যালার্ম দিলাম। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me,